সুপার প্রাইম মিনিস্টার যুগের অবসান। গণভোটে হ্যাঁ জয়ে বদলে গেল বাংলাদেশ। 180 দিনের মধ্যে রাষ্ট্র সংস্কারের কঠিন চ্যালেঞ্জে বিএনপি। 12 ফেব্রুয়ারি 2026। ক্যালেন্ডারের পাতায় এটি শুধুই একটি তারিখ নয়, এটি বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতার দিন। দীর্ঘ 17 বছর পর এদেশের মানুষ নির্ভয়ে বিনা বাধায় ভোট কেন্দ্রে যেতে পেরেছে। সকালের রোদে লাইনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ থেকে শুরু করে প্রথমবার ভোটার হওয়া তরুণ, সবার চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি। আমাদের ক্যামেরার সামনে এক ভোটার বলছিলেন, অনেকদিন পর ভোট দিচ্ছি, আমরা খুব খুশি। আজকের মাধ্যমে একটা নতুন যুগের সূচনা হবে। এই নতুন যুগ শুধুই কথার কথা নয়, কারণ এদিন মানুষ শুধু এমপি নির্বাচন করেনি, তারা রায় দিয়েছে রাষ্ট্রের ভাগ্য বদলের পক্ষে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত ঐতিহাসিক গণভোটে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জুলাই জাতীয় সনদ 2025-এর পক্ষে হ্যাঁ রায় দিয়েছে। এই একটি টিকচিহ্ন বাংলাদেশের সংবিধান, প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং সংসদীয় ব্যবস্থাকে চিরতরে বদলে দিয়েছে। বিপুল ব্যবধানে হ্যাঁ জয়ী হওয়ায় রাষ্ট্র সংস্কার এখন আর স্বপ্ন নয়, এটি এখন সাংবিধানিক বাধ্যবাধকতা। আজ আমরা ব্যবচ্ছেদ করব কি এই জুলাই সনদ, কেন এটি প্রধানমন্ত্রীর হাত থেকে একচ্ছত্র ক্ষমতা কেড়ে নিচ্ছে, এবং বিজয়ী দল বিএনপি কি পারবে মাত্র 180 দিনের মধ্যে এই বিশাল সংস্কার বাস্তবায়ন করতে? আসুন শুরুতে গণভোটের পোস্টমর্টেম করা যাক। ইসির তথ্য অনুযায়ী এবার মোট ভোটার ছিলেন 12,77 লাখ। এর মধ্যে গণভোটে ভোট পড়েছে 60.26%, অর্থাৎ মানুষের আগ্রহ ছিল তুঙ্গে। ফলাফল, হ্যাঁ ভোট দিয়েছেন 4,80,74,429 জন, আর না ভোট দিয়েছেন 2,25,65,627 জন। ব্যবধানটা স্পষ্ট, জনগণ রায় দিয়েছে, তারা আর কোনো স্বৈরাচার বা কর্তৃত্ববাদী শাসক দেখতে চায় না। এই রায়ের ফলে বাংলাদেশের রাজনীতিতে সুপার প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতার যুগের অবসান ঘটল। বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রের প্রায় সব নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কুক্ষিগত ছিল, তিনি যা চাইতেন তাই হতো। কিন্তু জুলাই সনদের ফলে এখন ক্ষমতার ভারসাম্য আসবে। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে আর রাষ্ট্রপতির ক্ষমতা কিছু ক্ষেত্রে বাড়বে। এটি কি ক্ষমতার দ্বন্দ্ব তৈরি করবে, নাকি চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করবে? এতদিন আমরা দেখেছি রাষ্ট্রপতি ছিলেন মূলত নামমাত্র প্রধান বা রাবার স্ট্যাম্প। প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া তিনি প্রায় কিছুই করতে পারতেন না। কিন্তু জুলাই সনদ সেই শিকল ভেঙে দিয়েছে। এখন থেকে মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশনের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিতে আর প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে থাকতে হবে না। রাষ্ট্রপতি তার নিজ এখতিয়ারে কারো পরামর্শ ছাড়াই এই নিয়োগগুলো দিতে পারবেন। এর মানে হলো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আর দলীয়করণ হবে না। কিন্তু প্রশ্ন হলো, রাষ্ট্রপতি নিজেই যদি দলীয় হন? এখানেই জুলাই সনদের মাস্টার স্ট্রোক। রাষ্ট্রপতি নির্বাচন আর হাত তোলা ভোটে হবে না, এটি হবে গোপন ব্যালটে। এবং শুধু এমপিরা নন, উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যদের ভোটে তিনি নির্বাচিত হবেন। ফলে রাষ্ট্রপতিকে এখন সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। সবচেয়ে বড় চমক হলো, আগামী সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। এতদিন আমরা শুধু 300 এমপির নিম্নকক্ষ দেখেছি, এখন এর সাথে যুক্ত হবে 100 সদস্যের উচ্চকক্ষ বা সিনেট। কিন্তু এই 100 জন কারা? এখানেই আসছে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি। অর্থাৎ নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল সারা দেশে মোট যত শতাংশ ভোট পেয়েছে সেই শতাংশের অনুপাতে তারা সিনেটের আসন পাবে। এটি এক বৈপ্লবিক পরিবর্তন। ধরা যাক একটি দল সারা দেশে 10% ভোট পেয়েছে, কিন্তু কোনো আসনে জিততে পারেনি। আগে তাদের সংসদে কোনো প্রতিনিধি থাকতো না, কিন্তু এখন তারা সিনেটে 10টি আসন পাবে। এর ফলে
সংসদে একক আধিপত্য আর থাকবে না। এমনকি নির্বাচনে হেরে যাওয়া হেভিওয়েট নেতারাও দলের পছন্দের তালিকায় থাকলে সিনেটর হয়ে সংসদে আসতে পারবেন। এটি কি রাজনীতিতে গুণগত মান বাড়াবে, নাকি পরাজিতদের পুনর্বাসনের কেন্দ্র হবে, তা সময়ই বলবে। এবারের নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে, কিন্তু তাদের জন্য অপেক্ষা করছে এক কঠিন পরীক্ষা। জুলাই সনদ অনুযায়ী নতুন সরকারকে দায়িত্ব নেওয়ার প্রথম 180 কর্মদিবসের মধ্যেই এই সংস্কারগুলো সংবিধানে স্থায়ীভাবে যুক্ত করতে হবে। সবচেয়ে বড় কাটা হল প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান বিতর্ক। সংস্কার প্রস্তাবে বলা হয়েছে, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সাথে দলের প্রধান থাকতে পারবেন না। এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ 10 বছর অর্থাৎ 2 মেয়াদ প্রধানমন্ত্রী থাকতে পারবেন। কিন্তু বিএনপির এই প্রস্তাবে ভিন্ন মত ছিল। এখন ক্ষমতায় বসার পর তারা কি এই বিধান মেনে নেবে, নাকি 180 দিনের মধ্যে কোনো নতুন জটিলতা তৈরি হবে? অন্যদিকে সংবিধান সংশোধনের পথ এখন আর আগের মতো সহজ নেই। জুলাই সনদ বাস্তবায়ন হলে সংবিধান বদলাতে নিম্নকক্ষের 2/3 এবং উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন লাগবে। অর্থাৎ চাইলেই আর কেউ নিজের খেয়াল খুশি মতো সংবিধান কাটছাঁট করতে পারবে না। এটি কি বিএনপি সরকারের হাত বেঁধে ফেলবে, নাকি রাষ্ট্রকে সুরক্ষিত করবে? জুলাই গণ অভ্যুত্থানের পর 2024 সালের 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যে স্বপ্ন দেখিয়েছিল, আজ তা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। 30টি রাজনৈতিক দলের সাথে দীর্ঘ আলোচনার পর 84টি সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য, এটি ছিল এক বিশাল অর্জন। জুলাই সনদ অনুযায়ী জরুরি অবস্থা জারিতে আর প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্ত চলবে না। মন্ত্রিসভার অনুমোদন এবং বিরোধী দলীয় নেতার উপস্থিতি বাধ্যতামূলক হবে। এটি প্রমাণ করে রাষ্ট্র এখন আর ব্যক্তির নয়, রাষ্ট্র এখন প্রতিষ্ঠানের। নারী আসন বৃদ্ধি, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচন, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে আমরা দেখব এক প্রাণবন্ত সংসদ, যেখানে আমির ধারা বা ইয়াসার কালচার থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ায় বাংলাদেশ এখন এক নতুন ইতিহাসের সন্ধিক্ষণে। চাইলেও আর আগের সরকারের মতো কেউ কর্তৃত্ববাদী বা স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। রাষ্ট্র সংস্কারের এই ম্যান্ডেট জনগণের বিজয়। বিএনপির নতুন সরকার কি পারবে 180 দিনের মধ্যে এই ঐতিহাসিক দায়িত্ব পালন করতে, নাকি ক্ষমতার স্বাদ পেয়ে সংস্কারের ফাইল ধুলোয় পড়ে থাকবে? শক্তিশালী বিরোধী দল এবং উচ্চকক্ষ কি পারবে সরকারকে সঠিক পথে রাখতে? নতুন সংবিধান, নতুন সরকার এবং বদলে যাওয়া বাংলাদেশের প্রতিটি মুহূর্তের বিশ্লেষণ সবার আগে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।